এত রাতে লাইভ করছি কারণ প্রত্যেকে দেখেছো যে আমাদের বিজ্ঞপ্তি এসেছে এবং অনেক সাধারণ সদস্যরা যারা বিভিন্ন জেলা গ্রুপগুলোতে রয়েছে তাদেরকে ফোন করছেন, মেসেজ করছেন। তো একই প্রশ্ন অনেকের, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এলাম। অযথা ফোন করবেন না, সবাইকে মেসেজ করে রাখবেন, টাইপ করে রিপ্লাই দিয়ে দেবে। আর আইনি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও কিছু বার্তা দেওয়ার রয়েছে। তো লাইভটা যারা যারা দেখছেন শেয়ার করে দেবেন আমাদের গ্রুপগুলোতে, কারণ এই সময় কিন্তু শুধু আমরা যারা ছোটাছুটি করছি তাদের পক্ষে সবটা নজর রাখা সম্ভব হবে না। আপনাদেরও সহযোগিতা চাই, আপনাদেরও নানান বিষয়ে নজর রাখতে হবে, সেগুলোই বলবো, সেজন্য এলাম। এবং আজকের বিজ্ঞপ্তি এসছে, আজকের কিন্তু কোর্ট ছুটি পড়ছে এবং আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছিলাম যে কোর্টটা ছুটি পড়ার সময় হবে কিছু একটা। তো প্রসেস শুরু হয়েছে, তার মানে এই নয় যে নিয়োগ রাতারাতি হয়ে যাবে। আপনারা জানেন যে যদি শুধুমাত্র একটি জায়গায়, মানে শুধু যদি আমি প্রাইমারি বোর্ডের অফিসটাই ধরি, সেখানে যদি এইভাবে ধাপে ধাপে ইন্টারভিউ হয়, এটা যথেষ্ট সময় লাগবে এবং ভোটের আগে হবে কিনা সম্ভাবনা এখনই বলা যাচ্ছে না, যদি একটি জায়গায় হয়। এবং যদি সেন্টার বাড়ানো হয় সেক্ষেত্রে হলেও হতে পারে। অন্য কোনো বিকল্প এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যায়নি যে প্রত্যেক জেলায় জেলায় হবে, হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, এরকম কিন্তু বিজ্ঞপ্তি অনুযায়ী নেই। বিজ্ঞপ্তিতে সেন্ট্রালি লেখা রয়েছে, মানে পর্ষদেই হচ্ছে। 2020 সালের যে নিয়োগ হয়েছিল সেখানে দেখেছিলেন যে জেলায় জেলায় হয়েছিল, বা 2016 সালে সেগুলো দ্রুত করে ফেলেছিল। 16টা বলছি না, আমি 20টা বলছি। 2020 সালে জেলায় জেলায় হয়েছিল, কয়েকদিনের মধ্যে সব শেষ করে দিয়েছিল। এবার সেন্ট্রালি হচ্ছে 2022-এর মতোই। 2022 সালেও দেখেছেন যে যতজন পরীক্ষার্থী ছিল, মানে ভ্যালিডের কথা বলছি না, মানে ভ্যালিড তো লাস্টে 14-15-14,000-এর মতো পড়েছিল। বাকি অনেক ক্যান্ডিডেট ছিল আগে, মানে বিএডদেরও তো ইন্টারভিউ হয়েছিল, 20-22 ইন্টারভিউ হয়েছিল, ঠিক আছে। তারপর বিএড নিয়ে পরে মামলা করেছিল, এরকম কিছু প্রার্থী ছিল যারা গ্রাজুয়েশনে 50% নেই, আবার এমএতে রয়েছে। তারপরে স্পেশাল বিএড নিয়ে মামলা হয়ে ওদের পরে ইন্টারভিউ নিয়েছিল। এরকম ধাপে ধাপে ওদের ইন্টারভিউ হয়েছিল, অনেক ক্যান্ডিডেট মোটামুটি ছিল, কিন্তু তার থেকেও আমাদের বেশি ফর্ম ফিল আপ করেছে। তবুও তাদের কিন্তু ইন্টারভিউ এরকম টোটাল শেষ করতে কয়েক মাস লেগে গিয়েছিল পর্ষদে। ওদের যত সম্ভব 27 তারিখ শুরু হয়েছিল ডিসেম্বরের, আর পুরো টানা মে মাস পর্যন্ত এইভাবে ইন্টারভিউ চলেছিল। পরে মামলার কারণে দু একটা বিষয়ে 2-1 দিন পরে হয়েছিল, মানে মে মাস অবধি ধরতে পারেন যে টানা ইন্টারভিউ যেটা চলে আর কি, জানুয়ারি থেকে মে এরকম চলেছিল আগের বার। এবং সেখানে সব মিডিয়াম অনুযায়ী এক এক দিন ডাকা হয়েছিল, যে এমন নয় যে শুধু ইংলিশ মিডিয়াম একদিন টোটাল ডাকলো, বা উর্দু মিডিয়াম বা সান্তালি মিডিয়াম যেগুলো রয়েছে আর কি, এরকম আগে করেনি, এইবার প্রথম করেছে। এবং এটার একটা সুবিধা আছে, আমি যেটা বুঝতে পারছি, এটা করার কারণ সেটাও হতে পারে, এখানে যে যোগাযোগটা করবে মাধ্যমে, যারা ইংলিশ মিডিয়াম তাদের টোটালি ইংলিশে করা ভালো, যারা ইন্টারভিউ নেবেন তাদেরও তো সেই বিষয়গুলো জানতে হবে, অবগত থাকতে হবে। আমি ইংরাজিটা ছেড়ে দিলাম, আমরা অনেকেই আছি যারা সাঁওতালি ভাষা বুঝবো না, যারা উড়িয়া ভাষা বুঝবো না, যারা উর্দু ভাষা বুঝবো না, তাই না। আবার অনেকে আছি যে অন্য ভাষা বুঝলেও সেইভাবে আমি হয়তো নিজে থেকে বলতে পারি না, কিন্তু বুঝতে হয়তো পারবো, কিন্তু বলতে পারবো না ঠিকভাবে, একটু অন্য সমস্যা হবে। তো এইসব কারণে হয়তো মিডিয়াম অনুযায়ী ভাগ করেছে, একদিকে ভালো।
ঠিক আছে, তাই ইংরেজি মিডিয়াম 2 দিন সময় নিচ্ছে। টোটাল আমাদের রাজ্যে যতজন অ্যাপ্লাই করেছে সেটা শেষ হয়ে যাবে। তারপরে আশা করছি ওই 30 তারিখ, তো তার আগে বা 30-31-এর পরে, মানে জানুয়ারির পরের প্রথম সপ্তাহের মধ্যে আবার একটা ফেজের নোটিফিকেশন দিয়ে দেবে। এবার এখানে যে যে প্রশ্নগুলো বেশি আসছে আগে সেগুলো বলে নিই। অনেকেই যোগ দিয়েছেন। তো অনেকে বলছে টেট সার্টিফিকেটের কথা, যে অনেকে টেট সার্টিফিকেট ডাউনলোড করেছিল, হারিয়ে ফেলেছে, এরকম একটা প্রশ্ন আসছে। তো টেট সার্টিফিকেট নিয়ে মানে দুশ্চিন্তা করার কোনো কারণ এখন দেখছি না, কারণ 23 স্টেটের আপনারা জানেন যে এখনো সার্টিফিকেট দেয়নি। ঠিক আছে, তাই তাদের তো আর বাদ দিয়ে দেবে না নিয়োগ থেকে, তারা আপনার ওই রেজাল্ট দেখিয়েই বসবে। আর এর থেকেও বড় কথা, টেটের ডাটাটা পর্ষদের কাছে রয়েছে এবং পর্ষদ অটোফিল করেছে নিয়োগের ক্ষেত্রেই। আপনারা যখন ফর্ম ফিল আপ করলে নিয়োগের, তখনই তো আপনার টেটের ভেরিফিকেশনটা অ্যাকচুয়ালি হয়ে গেছে আপনাদের। সেজন্য নিয়োগের ফর্মে টেটের মার্কসটা অটো চলে আসছিল যে কত পেয়েছেন, এবং সেটা লেখাও রয়েছে। তো সেটা দিয়েই বোঝা যাবে আপনি টেট পাস করেছেন, এবং পর্ষদের কাছে সেই ডাটা রয়েছে। অনেকে এটা নিয়ে দুশ্চিন্তা করছেন, আশা করি কোনো সমস্যাই হবে না এটা নিয়ে। ঠিক আছে, যাদের টেট সার্টিফিকেট হারিয়ে গেছে বা নেই। অনেকে বলছে পোর্টাল খোলার বিষয়টা, পোর্টাল তো অনেকবার খুলেছিল পর্ষদ। পোর্টাল খুলতে তো আর এমনি এমনি খোলা যায় না, পর্ষদ চাইলেই। পর্ষদের একটা খরচা করতে হয়, ব্যয় করতে হয়, কোনো এজেন্সিকে দায়িত্ব দিতে হয়, তারপরে গিয়ে পোর্টাল খোলে, পর্ষদের খরচা হয়। তাই পর্ষদ যখন খুশি যে যার মতো ব্যক্তিগত জিনিস রাখতে পারবে, এটা হারিয়ে ফেলবে, আর পর্ষদ দায় নিয়ে বসে থাকবে, এটাও হয় না। তাই পর্ষদ খুলবে কিনা এটা এখন বলা যাচ্ছে না। ঠিক আছে, কারণ এখন আবার বিএড ইস্যু রয়েছে। বিএড নিয়ে একটা দ্বিধা, মানে আমরা যে দাবিটা তুলে ধরছিলাম, যে সুপ্রিম কোর্টে আমরা যখন লড়াইটা করলাম, তখন সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বিএড এর সুবিধা কারা পাবে, বিএড এর 2018 সালের নোটিফিকেশনের সুবিধা কারা পাবে, শুধু যারা চাকরি পাচ্ছে তারা, বাকিরা পাবে না। এই বিষয়টা আমরা যখন পর্ষদে বুঝাতাম, যে সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়ে এটা বলে দিয়েছিল, তাই যারা 22 স্টেটে রয়েছে সবাই বাদ। তাও পর্ষদ একটা হালকা দ্বিধাগ্রস্ত ছিল। পরে আইনজীবীদের সাথে কথা বলে আশা করি দ্বিধামুক্ত হয়েছে, এবং কোর্টেও দেখলাম আমাদের বক্তব্য অনুযায়ী তারাও বক্তব্য রেখেছে। তো সেখানে এখন যদি আবার পোর্টাল খোলে, এখন যদি আবার বিএডটা দেখা যায় ওখান থেকে ডাউনলোড করতে পারছে সেই সার্টিফিকেট, তাহলে একটা মানে কেমন খেলো ব্যাপার হয়ে যাবে, একটা জটিলতার ব্যাপার হয়ে যাবে। কারণ যেখানে যুক্তি দেওয়া হচ্ছে পর্ষদের তরফ থেকেও যে বিএড এর সার্টিফিকেট তারা পাওয়ার যোগ্য নয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, তো এই একটা ইস্যু রয়েছে, সেজন্যও হয়তো পোর্টাল খুলছে না, বা খুললেও একটা খরচার ব্যাপার আছে। তাই সার্টিফিকেট নিয়ে চিন্তার কিছু নেই, কারণ 23 স্টেটেরও তো দেয়নি, তো অসুবিধা হবে না। 23 স্টেটের যদি এই কয়দিনের মধ্যে দেবে কিনা তাও বলা যাচ্ছে না। যদি দেয় তো ভালো, না দিলেও অসুবিধা নেই। আপনি ওই রেজাল্টটা নিয়ে যাবেন, বা সেটাও যদি আপনার কাছে না থাকে, স্ক্রিনশটও যদি আপনার কাছে না থাকে রেজাল্টের, তাহলে আপনার ওই ফর্মটাই দেখাবেন, যে এই ফর্মের ডাটাটা তো আমি টেটের রোলটা জাস্ট ইনপুট করেছি, কত পেয়েছি এগুলো তো অটোভাবে এসছে পর্ষদের ডাটাবেস থেকেই, তাহলে পর্ষদের কাছে তো রয়েছে। তো তখন ওনারা কনসিডার করবে ভেরিফিকেশন, এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। আর যাদের যা ওই টুকটাক নামে ভুল আছে, ঠিকানা ভুল আছে, এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আসছে, সেগুলোও কোনো সমস্যা হবে না, সেগুলো কোনো বড় ইস্যু নয়। ঠিক আছে, মানে নিজের নামটুকু ঠিক থাকলেই মোটামুটি হবে, অসুবিধা নেই। আর বাদ বাকি ডকুমেন্টস নিয়ে যাবেন। এবার আসছি যে মামলার বিষয়গুলো, মামলার বিষয় যেগুলো আপনাদের করতে হবে, আমরা সবটা কিন্তু নজরে রাখতে পারবো না। এই ধরুন, আমরা যেটা এতদিন দাবি রাখছি, পর্ষদ নিজে থেকে প্রথমে করতে চাচ্ছিল না, যে বিএড দিয়ে যারা বসেছে তাদের টোটালি বাদ। মানে পর্ষদ বলছিল যে আমরা সময় মতো করবো, ওটা সময় মতো বাদ দেবো। তো আমরাও বেশি প্যানিক করিনি, ছড়াইনি, কারণ ছড়ালে আবার বিএডটা সংঘবদ্ধ হয়ে যাবে। এবার ওরা যদি হুট করে এইরকম ভেরিফিকেশনে বাদ চলে যেত, তাহলে তো আর সংঘবদ্ধ হতে পারতো না। এখন যেমন ওরা 10-15টা মামলা করছে, ওরা হয়তো ডিভিশন বা সুপ্রিম কোর্ট এরকম করতে পারে, সেই সংঘবদ্ধ তো হতে পারতো না। আমাদের কিছু জনের ভুলের জন্য এটা হয়ে গেছে, তারা রায় না বুঝে প্যানিক করে ছড়িয়েছিল বিষয়গুলোকে। তো বিএড দের ভেরিফিকেশনে, মানে বিএড দিয়ে যারা বসেছিল
তাদের মধ্যে অনেকের আপনারা জানেন যে ডিএলএড আছে, ঠিক আছে, অনেকের বন্ধু বান্ধবও থাকতে পারে, কারণ তারা একসময় আমাদের সাথেই আমাদের গ্রুপগুলোতে ছিল। তাদের দেখবেন অনেকের ডিএলএড আছে, কারোর 21-23 ব্যাচ, কারোর 22-24 ব্যাচ, বা কারোর তারা অনেক আগের এরকম ডিএলএড রয়েছে, যারা বিএড দিয়ে বসেছিল টেটে, কিন্তু ডিএলএডও আছে। এরকম প্রার্থীদের পর্ষদ, মানে ধরুন আপনার কোনো বন্ধু আছে এরকম চেনা জানা, সে আদৌ ইন্টারভিউ দিতে পারলো কি না, এই জিনিসটা কিন্তু নজরে রাখবেন। মানে আপনার বন্ধুর বা আপনার জানাশোনা যে আছে এরকম প্রার্থী, যে টেটটা পাস করেছিল বিএড দিয়ে কিন্তু তার ডিএলএডও আছে, সে যখন ভেরিফিকেশনে বা ইন্টারভিউতে যাচ্ছে তাকে পর্ষদ কি বাদ দিচ্ছে কি দিচ্ছে না এটা নজর রাখবেন। আইনত পর্ষদ বলেছে কোর্টে আমরা বাদ দেব, ঠিক আছে। এবার আমরা তো ভিতর থেকে জানতে পারছি না প্রকৃত বাদ কাউকে দিল বা কাউকে রেখে দিল কি না, এই জিনিসটা কিন্তু আপনাদেরও নজর রাখতে হবে। একটা প্রার্থীও যদি আমরা খুঁজে পাই যে পর্ষদ অ্যালাউ করেছে তাকে ইন্টারভিউ দিতে, তাহলে কিন্তু সেই নিয়ে আমরা কিন্তু আরও জোরালোভাবে নতুন করে মামলা করেও পদক্ষেপ করতে পারবো। এই বিষয়গুলো আপনাদের নজরে রাখতে হবে, যে যারা বিএড দিয়ে পাশ করেছিল তাদের প্রত্যেককে পর্ষদ বাদ দিচ্ছে কিনা এটা নজরে রাখতে হবে। আপনার চেনাশোনা অনেকেই আছে, আমাদের কাছেও অনেকের তথ্য রয়েছে, ঠিক আছে, কারা মানে যারা মামলা করেছিল তাদের তথ্যগুলো রয়েছে, কারা কারা বিএড দিয়ে পাশ করেছিল, সেইটা একটু নজরে রাখবেন। কারণ দেখা গেল ভেরিফিকেশনে বিএড দিয়ে পাস কিন্তু ডিএলএড অনেক আগে আছে বলে তাকে ইন্টারভিউতে অ্যালাউ করে দিল কিছু জনকে, এটা যাতে না হয় এটা একটু নজর রাখবেন। এর পাশাপাশি যেভাবে 23-25 ব্যাচ বাদ গিয়েছিল, আমি এটা পুরো ক্লিয়ার করে ডিটেলসে বলছি না, 23-25 ব্যাচ যেভাবে 23 স্টেটের বাদ গেছে, যে তারা ভর্তি হয়নি, এদিকে তারা টেটে বসে গেছিল মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা ঘোষণা দিয়ে, এরকম কিন্তু 22 স্টেটেও আছে। আমি এর আগের দিনও বলেছি কয়েক হাজার প্রার্থী রয়েছে, কারা আছে আপনারা ভালো মতোই জানেন, আমি ডিটেলসে বলছি না, ঠিক আছে। যারা ভর্তি হয়নি পরে ভর্তি হয়েছে, অনেকের বন্ধু বান্ধব আছে আপনারা জানেন, ভর্তি আদৌ পরে হয়েছে, এখন দেখাচ্ছে যে আমরা আগে ভর্তি হয়ে গেছি, বেশিরভাগ প্রাইভেট কলেজগুলো, ঠিক আছে, গভর্নমেন্টে কম হয় এগুলো, প্রাইভেট কলেজগুলোতে কিন্তু এটা হয়েছে কয়েকটা ব্যাচ ধরে। তারা কিন্তু 22 স্টেটের যেদিন নোটিশ হয়েছিল সেদিন আদৌ ভর্তিই হয়নি, এদিকে টেটে বসে কিন্তু এখন নিয়োগের ফর্ম ফিল আপও করে বসে আছে। তো এমন কোনো প্রার্থী যদি ইন্টারভিউ দেয়, তাদের একজনের পারলেও তথ্য আপনারা কিন্তু আমাদের জানাবেন। আমরাও নজরে রাখছি পর্ষদের আইনত বাদ দেওয়ার কথা, আমরা যে মামলাটায় জয়লাভ করেছি সেই মামলার রায় অনুযায়ী এদের বাদ দেওয়ার কথা। আমরা যদিও আইনি পদক্ষেপ করে রেখেছি, আমরা সব বিষয়েই মামলা করে রাখছি, কারণ সময়ের মধ্যে করতে হয় বলে। এবার পর্ষদ যদি নিজে থেকে বাদ না দেয় তখন কিন্তু আমরা ওই মামলাগুলো মুভ করব, আগ বাড়িয়ে কিছু করার আমাদের দরকার নেই, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। যেভাবে 23-25 ব্যাচ মিথ্যা তত্ত্ব দিয়ে 23 স্টেট পাস করে বসেছিল, সেরকমই 22 স্টেটে কিন্তু অনেক কয়েক হাজার প্রার্থী রয়েছে যারা এরকম মিথ্যা তথ্য দিয়ে, যে আমি ভর্তি হয়ে গেছি, এরকম মিথ্যা তথ্য দিয়ে টেট পাস করে বসে নিয়োগের ফর্ম ফিল আপও করে ইন্টারভিউ দিতে যাবে, এরকম কয়েক হাজার প্রার্থী রয়েছে। আপনারা ভালো করেই জানেন কাদের কথা বলছি, সেটা ডিটেলসে বলছি না। এবার আসছি ইন সার্ভিসদের কথা। ইন সার্ভিস মানে সরকারের যে কর্মরত প্রাথমিক শিক্ষকরা রয়েছেন, তাদের নিয়েও আমরা মামলা করেছি আপনারা জানেন। এবার তাদেরকে বাদ দেবার আইনত কোনো গাইডলাইন কিন্তু পরিষ্কারভাবে নেই। আপনারা অনেকেই এনসিটি নিয়ম মিনিমাম পড়েছেন, সেখানে জাস্ট কোয়ালিফিকেশন বলা আছে শিক্ষকের, সেখানে কোথাও বলা নেই এনসিটির নিয়মে যে ইন সার্ভিস হলে বসতে পারবে না, বা রাজ্য সরকারের যে নিয়োগের নিয়ম বা অন্যান্য গাইডলাইন সেখানেও কোথাও বলা নেই যে ইন সার্ভিসটা বসতে পারবেন না, ঠিক আছে, স্পষ্ট কোনো গাইডলাইন নেই, বিষয়টা কিন্তু একটু কঠিন আছে। তাই আগ বাড়িয়ে কিছু এখানে করা যাবে না, মামলাটা সময়ে করতে হবে, আমরা করে রেখেছি। আমরা পর্ষদে এবং অন্যান্য বিভিন্ন যারা রয়েছে ব্যক্তিবর্গ, তাদের কাছে যুক্তিসহ দাবিগুলো তুলে ধরছি,
এবং সেখান থেকে আপাতত পজিটিভ সাড়া পেয়েছি। এবার প্রসেস যেহেতু শুরু হচ্ছে ইন্টারভিউ, এবার আমরা সেখানে দেখব যে আদৌ পর্ষদ আমাদের দাবিটা মেনে কাজ করলো কিনা, পর্ষদ নিজে থেকে ইন সার্ভিসদের বাদ দিচ্ছে কিনা। ঠিক আছে, পর্ষদ নিজে থেকে যারা এই ইন সার্ভিস রয়েছে, যারা অ্যাপ্লাই করেছে নিয়োগে, তাদেরকে বাদ দিচ্ছে কিনা এটা একটু সবাইকে নজরে রাখতে হবে। যদি দেখেন যে কোনো আপনাদের চেনা পরিচিত কোনো একজন ইন্টারভিউতে বসতে পেরেছে, সেই তথ্যগুলো আমাদের জানাবে। যদিও আমরা মামলা করা রয়েছে, অসুবিধা নেই, যে মামলার এখনই রায় আনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যতদিন না প্যানেল বেরাচ্ছে, ঠিক আছে, প্যানেল বেরানোর আগে অবধি মামলার রায় আনলেই হলো, যাতে প্যানেলে কেউ না থাকে। আমাদের উদ্দেশ্য থাকবে প্যানেলে যাতে এরা কেউ না থাকে। এই যত আমরা অবৈধ বলছি আইনতভাবে, সে কর্মরত প্রাথমিক শিক্ষক হোক, মিথ্যা তথ্য দিয়ে টেট উত্তীর্ণরা হোক, মিথ্যা তথ্য দিয়ে এনআইএসের ডিগ্রি করারা হোক, যত প্রার্থী রয়েছে তারা কেউ যাতে প্যানেলে ঠাঁই না পায়। যে মেরিট লিস্টে হবে আমাদের প্রথমে স্টেট ওয়াইড, সেই মেরিট লিস্টে যাতে স্থান না পায়। কারণ মেরিট লিস্টে এর আগেই আমাদের যা করার করতে হবে। আমার যদি আজকের মেরিট লিস্টে দেখা যায় এরা ঢুকে গেল, পরে বাদ দিলাম, তাহলে কিন্তু আমরা সেইভাবে লাভটা পাবো না। কারণ সেখানে নন জয়নিং পোস্টে হয়তো 5% থেকে নিয়োগ হবে, কিন্তু আমাদের দাবিটা থাকবে এবং আমাদের লক্ষ্য থাকবে মেরিট লিস্টে যারা এতে স্থান না পায় এরা। সেজন্য কিন্তু লড়াইটা সময় মতো করতে হবে। মামলাগুলো করা আছে, এখন আজকের দিনে হয়ে কোর্ট ছুটি পড়ে গেল, আবার জানুয়ারিতে খুলবে। তো তখন যেটা যেটা আমরা আশঙ্কা করব, যেটা যেটা আমরা যেই রকম ইঙ্গিত পাবো, সেই বুঝে মামলা মুভ করবো। আগ বাড়িয়ে করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে। যেমনটা বললাম, ধরুন আজকের পর্ষদে আমরা যেভাবে দাবি রেখেছি বা অন্যান্য জায়গায় যেভাবে দাবি রেখেছি, তারা একটা ধরুন সিদ্ধান্ত করছে যে না, আমরা এদের দাবিটা ন্যায়সঙ্গত মনে করছি, আমরা এদের বাদ দেবো। পর্ষদ ধরুন সিদ্ধান্ত নিল, কিন্তু আমি দেখা গেলো একবারই একটা মামলা তুলে দিলাম, তুলে আমি সেখানে যেহেতু স্পষ্ট কোনো গাইডলাইন নেই, একটা নেগেটিভ রায় পেয়ে গেলাম। তখন কি হবে? তখন পর্ষদকে সেই রায় মানতে হবে, সেই রায় মেনে কাজ করতে হবে। পর্ষদ আমাদেরও দেখিয়ে দেবে এই যে কোর্টে এই রায় দিয়েছে, তো আমাদের কিছু করার নেই। তো আগ বাড়িয়ে করার আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে, মামলাটা করা থাকলো, সেটা সময় মতো ঠিক আমরা আশাবাদী জয়লাভ করব। যদিও স্পষ্ট কোনো গাইডলাইন নেই, তবুও যে মূল পয়েন্টগুলো রয়েছে, যে আসলে তো এরাই যদি আবার নিয়োগে বসে, এরাই যদি চাকরি পায়, তাহলে তো শূন্যপদ অ্যাকচুয়ালি পূরণ হলো না। তারা যদি চাকরি ছেড়ে আসতো, যারা কর্মরত শিক্ষক আছে তারা যদি আগে চাকরি ছেড়ে জয়েন করতো, তাদের শূন্যপদ যদি আমাদের নিয়োগে অন্তর্ভুক্ত থাকতো, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু তারা তো চাকরি ছাড়েনি, চাকরি না ছেড়ে তারা এইভাবে অ্যাপ্লাই করে আবার চান্স নিচ্ছে। তো সেগুলো পয়েন্ট আমরা রেখেছি মামলায়, আমাদের মামলাগুলোতে সেগুলো রয়েছে, সেগুলো সময় মতো শুনানি হবে, চিন্তার কিছু নেই। এই গেল কর্মরত শিক্ষকরা। অনেকে কমেন্টে অনেক কথা লিখবে, যাদের স্বার্থে ঘা লাগবে, তো তাদের আমি জবাব কিছু দেবো না, অন্যরাই জবাব দিয়ে দেবে। কিন্তু আমরা নিয়োগটা স্বচ্ছভাবে বৈধভাবে হোক, এটাই চাই। 23-25কে বাদ গেছে, বিএড বাদ গেছে, এনআইএসরা আগের দিন শুনানিতে দেখেছে তাদের ভবিষ্যৎ কি হতে পারে, তারা একটা আশঙ্কায় রয়েছে, তাই তারা উল্টোপাল্টা লিখছে। কিন্তু কিছু করার নেই, আমরা চাচ্ছি যেটা নিয়ম সেই অনুযায়ী হোক। আমাদের কারোর ব্যক্তির বিরুদ্ধে লড়াই নেই, ব্যক্তি কোনো শত্রু নেই, যেটা আইনত সঠিক সেটাই আমাদের দাবি আর কি। ইন সার্ভিস এনআইএসের যারা রয়েছে তাদের বারবার বলেছি প্রথম থেকেই, যারা বৈধ রয়েছেন তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনি সঠিকভাবে যদি সেই সময় ইন সার্ভিস থেকে থাকেন, তাহলে আপনাকে তো সুপ্রিম কোর্টই রায় দিয়ে রেখেছে, কিন্তু আপনি একটা আশায় করেছিলেন ইন সার্ভিস দেখিয়ে, আদৌ ইন সার্ভিস ছিলেন না। যাই হোক, আমি আর সেই বিষয়ে বেশি ঢুকছি না। আর এটার পাশাপাশি আসছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে আমি এর আগে লাইভ ভয়েস গ্রুপগুলোতে অনেকবার দিয়েছি, যখন বিতর্কগুলো তৈরি হয়েছিল।
পন্থাও বলে দিয়েছিলাম যে কিভাবে ম্যাক্সিমামটা বাদ দেওয়া যায়, যেগুলো ফলস আছে। কে কতটা কি করেছেন আমি জানি না, অন্তত একটা করে মেলও করতে পারতেন। সবাই নিজের দিক থেকে চেষ্টা করুন। আমি আমার মতো চেষ্টা করেছি, আমি সঠিক জায়গাগুলো জানিয়েছি। আপনারা কে কি করেছেন জানি না ব্যক্তিগতভাবে। সবাই নিয়ম মেনে, সঠিক দাবি মেনে, তথ্য অনুযায়ী দাবি জানান, তাহলে আশা করি সমস্যাটা কমবে। এরপরে অনেকে জিজ্ঞাসা করছে যে নোটিশ কবে আসবে। আরে নোটিশ তো এলো, নোটিশ এলো। এবার শূন্যপদ যেহেতু এখনো পর্যন্ত বাড়েনি, এবং বাড়বে কি করে, আপনারা কেউ পথেই আসেননি। আন্দোলনের সেদিন মিছিলেরও ডাক দেওয়া হলো, আমি সেদিন কোর্টে ছিলাম, যদিও যেতে পারিনি। তো সেদিনও দেখলাম খুব বেশি জন আসেনি। তো বারবার ওটাই বলছি, কেউ আসবে না, কোনো সহযোগিতা করবে না, তারাই বেশি লেখালেখি করবে, এই করবে। যাই হোক, মেরিট লিস্ট বেরোনোর আগে পর্যন্ত সুযোগ রয়েছে। এবার কিছুজন তো আর সব মাথায় দায়িত্ব নিয়ে করতে পারবে না, কিছু জনের দ্বারা সব সম্ভব নয়, সবাই আসলেই সম্ভব হতো। আর এখনো সময় আছে মেরিট লিস্ট আসার পর্যন্ত। এবার দেখুন, যদি নিয়োগটা খুব কড়াভাবে নির্দেশ না থাকে যে ভোটের আগেই করতে হবে, তাহলে আমার মনে হচ্ছে অনেক সময় লাগিয়ে দেবে। কারণ ভোট হলে সেই সময় মোটামুটি সব বন্ধ রেখে দেবে। তো একটা বছর প্রায় ধরে রাখুন সব কমপ্লিট করতে করতে, মিনিমাম লাগিয়ে দিতে পারে। কিন্তু যদি তাড়াহুড়া করে, তাহলে আবার তাড়াতাড়িও করে দিতে পারে। অনেকগুলো সেন্টার করে দিলে আপনার কিছুদিনের মধ্যে ইন্টারভিউ শেষ হয়ে যায়, জয়নিংও করিয়ে দিতে পারে। কিন্তু পর্ষদে যদি শুধুমাত্র হয়, আগে ধরুন যা বোর্ড ছিল, যতগুলো ইন্টারভিউ টেবিল হতো, তার হয়তো দ্বিগুণ হবে যদি পর্ষদে হয়, ঠিক আছে। তো তাও সম্ভাবনা খুবই কম, কারণ ইন্টারভিউগুলো শেষ হবে, তারপরে আপনার আইনি অনেক জটিলতা আছে, সামনে অনেকে মামলা করছে প্রত্যেক দিনই নিয়োগ আটকানোর জন্য। বিশেষ করে 14 টেটের প্রশ্নভুল নিয়ে অনেকে নিয়োগ আটকাতে যাচ্ছে। 14 টেটের বলছে যে আমরা তো 6 নম্বর পেলে পাশ করে যেতাম, আমরা নিয়োগে অংশগ্রহণ করতে পারতাম, আমাদের কতদিন এইভাবে বসিয়ে রাখবে, আটকে রাখবে। যদিও সুপ্রিম কোর্টে আমরা লড়াই করছি, সেখানে স্টে রয়েছে, তবুও ওরা বলছে সাবজেক্ট টু আউটকাম করে বসতে দেওয়া হোক, নাহলে নিয়োগ থামিয়ে রাখা হোক। এইসব দাবি নিয়ে মামলা করছে। তারপরে অনেকে আছে নিয়ম চেঞ্জ, এখনও নিয়ম চেঞ্জের জন্য মামলা করে নিয়োগ আটকাতে চাচ্ছে, যে এই নিয়মে নিয়োগ করা যাবে না, একটা অন্য নিয়ম করা হোক, ঠিক আছে। সেই মামলাতে অনেকের আবার সুপার টেটেরও দাবি রয়েছে, আবার সুপার একটা পরীক্ষা দেবে তারা, অনেক সুপার স্টুডেন্ট সবাই। এরপরে আপনার 22 টেটের 17 টেটের প্রশ্নভুলগুলো নিয়ে একটা জটিলতা তৈরি করছে, তারাও নিয়োগ আটকাতে যাচ্ছে। তারপরে যারা আগের নিয়োগে নিয়োগ পায়নি এখনো, তাদের মধ্যে কিছু জন আছে এরকম, তারাও এরকম নিয়োগ আটকাতে যাচ্ছে। তো প্রচুর মামলা রয়েছে আর কি নিয়োগ আটকানোর জন্য। তারপরে সে 2009 আছে, 2009-এর সাউথরাও রয়েছে, তারাও একটা আশঙ্কা করছে যে এদের নিয়োগ হয়ে গেলে আমাদের হয়তো হবে না, এরকম একটা ব্যাপার। যদিও তারা সরাসরি অতটা দাবি করছে না, তবে 5% প্যানেল যেটা আছে আমাদের আগের নিয়োগে, তারা সরাসরি দাবি করছে যে এদের নিয়োগ যাতে না হয়, আগে নিয়োগ যাতে থমকে দেওয়া হয়। তো এরকম আইনি জটিলতা প্রচুর আছে। তার পাশাপাশি 23-25 ব্যাচ আমরা যাদের বাদ দিয়েছি, তারা যদি আবার চেষ্টা করে, তারপরে বিএড যাদের বাদ দিয়েছি তারা যদি চেষ্টা করে, ডবল ডিগ্রিরা যদি চেষ্টা করে, এই নিয়ে একটা আইনি ধাক্কা চলবে বেশ কিছু, ঠিক আছে। সেখানেও নিয়োগ কিছু কিছু থমকে থমকে চলতে পারে। থমকে থমকে বলতে নিয়োগে স্টে বলছি না, স্টে ছাড়াও ধরুন কোনো একটা ইন্ট্রিম অর্ডার পেলো, আবার পর্ষদকে সেই ভাবনা চিন্তা করে আবার এইভাবে একটা জটিলতা তৈরি হয় আর কি প্রত্যেকবারই। তো সেজন্য মিনিমাম সময় লাগবে, ঠিক আছে। কাট অফ কত হতে পারবে অনেকে আবার জিজ্ঞাসা করছে, এগুলো আগে থেকে বলা খুবই মুশকিল।
কাট অফ কত কি হবে। প্রত্যেকবারই তো জেনারেলে সর্বশেষ কাট অফ 30-এর নিচেই ছিল, মানে 29-30-এর মধ্যে ছিল যে কটা নিয়োগ হলো এর আগে, ঠিক আছে, সে 20 সাল বলুন আর 22 সালই বলুন। তো এইবার 1-2 বেশি হলেও হতে পারে, এগুলো বলা যায় না, এগুলো আপনার ভ্যারি করে, তো কতজন পার্টিসিপেট করছে, ভ্যালিড কতজন, কোন মিডিয়ামে কতজন, তারপরে অন্যান্য যেগুলো ক্যারি ফরওয়ার্ড হয়, আপনার এক্স সার্ভিসম্যানের পদগুলো ক্যারি ফরওয়ার্ড হয় প্রার্থী না থাকলে, এক্সামটেডের ক্যারি ফরওয়ার্ড হয়, প্যারা টিচার না থাকলে সেগুলো ক্যারি ফরওয়ার্ড হয়। তো এইখানে কত প্রার্থী রয়েছে সেগুলো দেখতে হবে। তো অনেক বিষয়, তারপরে কোনো কাস্টের কতজন জেনারেলে ঢুকে গেল মেধার জোরে, ঠিক আছে, সেগুলোর অনুযায়ী ভ্যারি করে, এগুলো বলা মুশকিল আছে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে লিখছে চাকরিটা হবে কি হবে না তার তো ঠিক নেই, চেষ্টাটা করে যাচ্ছি সবাই। কারণ নিয়োগ বিজ্ঞপ্তি আসার পরেও মিনিমাম 20 থেকে 30, প্রায় 30 দিনের কাছাকাছি কলকাতায় ছুটে চলে যেতে হয়েছে সকাল থেকে রাত অবধি। পড়াশোনার হাল তো খুবই খারাপ, এখন পড়তে হবে কিছু কিছু। যাই হোক, যে এই মামলাগুলো বললাম আপনারা ওই মামলার বিষয়গুলো একটু নজর রাখবেন, ঠিক আছে। কোনো প্রার্থীকে পর্ষদ অ্যালাউ করলো কি না সেটা কিন্তু একটু নজরে রাখবেন, ঠিক আছে? সেগুলো একটু দেখতে হবে। যাদের কাট অফ ডেট নিয়ে অনেকে বলছে, কাট অফ ডেট দেখুন, কাট অফ ডেট কিসের কাট অফ আগে সেটা দেখতে হবে, কিসের কাট অফ ডেট। নিয়মে যেটা বলা হয়েছে আপনার মিনিমাম এডুকেশনাল আর ট্রেনিং কোয়ালিফিকেশনের শুধুমাত্র কাট অফ ডেট নিয়মে বলা হয়েছে পাবলিকেশন অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটা হচ্ছে আপনার এডুকেশনাল এবং ট্রেনিং কোয়ালিফিকেশনের ওপরে, ঠিক আছে, আর কোনো কিছুতে কাট অফ বলা নেই। এবার সেটা কে আবার সুপ্রিম কোর্ট 20-22 মামলায় অন্যভাবে ব্যাখ্যা করে দিয়েছে, সেজন্য আরও জটিলতা তৈরি হয়ে গেছে। এই কাট অফ ডেট নিয়ে কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। আর যারা ওবিসি, বিশেষ করে যারা ওবিসি রয়েছে, যাদের সার্টিফিকেট এখন আবার নতুন করে করে নিতে হচ্ছে আগের তালিকা এখনকার তালিকা অনুযায়ী, কারণ অনেকের এ থেকে বিতে গেছে, বি থেকে এতে এসছে, এরকম হয়েছে। তো তাদের অসুবিধা নেই, তাদের কনসিডার করবে বলেই আশাবাদী, কারণ যে ওবিসি আগে ছিল সে তো এখনও আছে বর্তমানে, শুধু পলিসিগত ডিসিশনের জন্য এটা পরিবর্তন হয়েছে, এই হচ্ছে কি বিষয়। যারা একই প্রশ্ন লিখছো যে ইন সার্ভিস, তারা শুরু থেকে একটু লাইভগুলো দেখে নেবেন, ঠিক আছে। ইন সার্ভিস থেকে শুরু করে এক্সট্রা কারিকুলার থেকে শুরু করে মিথ্যা তথ্য দিয়ে 22 স্টেট পাস থেকে শুরু করে 23-25 ব্যাচ থেকে শুরু করে বিএড দিয়ে পাস যারা, সমস্ত বিষয় শুরু থেকে বলে দিয়েছি, ওগুলো একটু দেখুন। আমি আর লাইভটা দীর্ঘায়িত করছি না, এই বলে রাখছি।